বাংলা সহ সারা বিশ্ব বাংলা সর্বভারতীয় সকলের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা নিবেদন করতে চাই। আজকে 24 তারিখ, 4 তারিখে কাউন্টিং হয়েছে। এই 20 দিন মুখ বুঝে সব কিছু সহ্য করেছি। শুধু আমি নয়, বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি হয়েছেন, 12 জন মানুষ মারা গেছেন, খুন হয়েছেন, আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, সবাইকে জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়া হচ্ছে, ইলেকটেড বডিগুলোকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কলকাতা কর্পোরেশনের মতো বড় কর্পোরেশন যাদের জল, রাস্তা সহ বিভিন্ন ডেভেলপমেন্টের কাজ, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে ইলেকটেড বডিকে অস্বীকার করে টোটাল প্রশাসনিক রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে। আমিও একদিন প্রশাসন চালিয়ে এসেছি। আমি জানি প্রশাসনের কি কাজ, দলের কি কাজ, আর উন্নয়নমূলক বোর্ডগুলোর কি কাজ। হাওড়ার শিয়ালদা থেকে শুরু করে, বিধাননগর বনগাঁ থেকে শুরু করে, বর্ধমান আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর কলকাতা থেকে শুরু করে সব ভাবছেন ভেঙে উড়িয়ে দেবেন। এমনকি আমার খুব খারাপ লেগেছে যে একজন আর্টিস্টকে দিয়ে আমি করিয়েছিলাম, লোগোটা আমি এঁকেছিলাম। আপনাদের আমার উপর রাগ থাকতেই পারে। মানুষের জন্য এই রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আইনের লড়াইয়ে আমি নিজেও কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলাফল ঘোষণা, অর্থাৎ সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের যে কাউন্টিং হয়েছিল সেটা ছিল 4 মে। তারপর আজ 24 মে, অর্থাৎ পাক্কা 20 দিন পর রবিবার বিকেল 4:30 নাগাদ তিনি ফেসবুক লাইভে আসেন এবং তার এই যে বাংলার মানুষের উদ্দেশ্যে বা তৃণমূল কর্মী সমর্থক বা তার দলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে তিনি যে বার্তাটি দেন, যার কিছুটা অংশ আমি শুরুতেই দেখালাম, এটা ছিল প্রায় 32 মিনিটেরও বেশি। পুরোটা তো দেখানো সম্ভব নয়, তাই কিছুটা অংশ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তিনি মূলত যেটা বলতে চেয়েছেন, অর্থাৎ তৃণমূল নেত্রী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে মেসেজটি ছিল ফেসবুক লাইভের মাধ্যমে, তার বক্তব্য হলো 20 দিন তিনি চুপচাপ ছিলেন ফলাফল ঘোষণার পর থেকে। এই 20 দিনে অনেক ঘটনা ঘটে গেছে। নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু সেই নতুন সরকার তার নেতা কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে। কখনো সেটা দলগত সন্ত্রাস, কখনো সেটা রাষ্ট্রীয় সন্ত্রাস, অর্থাৎ পুলিশ দিয়ে সেই সন্ত্রাস চালানো হচ্ছে। 2500-এর বেশি কর্মী, সমর্থক, কাউন্সিলর ইত্যাদি তার গ্রেপ্তার হয়েছে। এর বাইরে বুলডোজার দিয়ে বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণ, যেটা বিজেপি বলছে ভাঙা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এভাবে ভাঙা যায় না, একটা নোটিশ করে ভাঙতে হয়। এর বাইরে তিনি হকার উচ্ছেদ নিয়ে বলেছেন। ইমাম মুয়াজ্জেম পুরোহিত ভাতা যে বন্ধ হয়েছে সেটা নিয়েও তিনি সরব হয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে লড়াই তাদের চলবে, আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি লড়াই করবেন, ইন্ডিয়া জোটকে তিনি শক্তিশালী করবেন সর্বভারতীয় স্তরে। কিন্তু নতুন সরকার এসে যেটা করছে সেটা ঠিক করছে না। মোটামুটি 32 মিনিটে তার এই যে ফেসবুক লাইভ, এখানে এই বিষয়গুলি তিনি বিস্তারিত বলেছেন। এবারে যেহেতু তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে তিনি উঠে এসছেন, ফলে বাংলার রাজনৈতিক ইতিহাসে তার বক্তব্যের একটা গুরুত্ব অবশ্যই থাকবে, সেটা নিয়ে আলোচনা হবে। তার এই ফেসবুক লাইভের পর আমি বিভিন্ন সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া, এমনকি তৃণমূলের একটি অংশ তারা যেটা বলার চেষ্টা করছে, আমি যেটা বুঝলাম আর কি, বা তার এই ফেসবুক লাইভের বেশ কিছু কমেন্ট পড়ে আমার যেটা মনে হলো, যে অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৃণমূল নেত্রী, তার লড়াই সংগ্রামের ইতিহাসকে কখনো অস্বীকার করা যাবে না। 15 বছর তিনি যেমন উন্নয়ন করেছেন, তার দল অনেক ভুলও করেছে। সব মিলিয়ে ঝুলিয়ে যে জিস্ট বা যে সারাংশ বেরিয়ে আসছে বিভিন্ন মহল থেকে, বিশেষ করে রাজনৈতিক মহলের যে আলোচনা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিপিএমের মতো নিজেকে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক লাইভ কিংবা কোর্টের অলিন্দে, অর্থাৎ আদালতের দরজায় তিনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। যেটা 2011 সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, অর্থাৎ 34 বছর বাম শাসনের পর যখন তৃণমূল সরকার গঠিত হয়, ঠিক তার পর থেকে এই একই স্ট্র্যাটেজি নিয়েছিল সিপিআইএম বা বামেরা। তারা মাঠে কম ছিল, বরং বেশি ছিল কোর্টে এবং এই সোশ্যাল মিডিয়ায়। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই রাস্তাতেই হাঁটছেন?
দেখুন, সোশ্যাল মিডিয়া আপনার হাজার হাজার ফলোয়ার থাকতে পারে, প্রচুর মানুষ আপনাকে দেখতে পাবে, আপনার বক্তব্য শুনতে পাবে, সেটা নিয়ে হয়তো আলোচনাও হবে, কিন্তু মাঠের লড়াই না একটু অন্য লড়াই। বিশেষ করে এটা বাংলার মাটি, বাংলার রাজনীতির মাটি, এখানে মানুষ কিন্তু মাঠের লড়াই দেখতে প্রস্তুত। দেখুন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু গত 5 বছরে নিশ্চয়ই কোর্টে গিয়েছেন, তার বিরুদ্ধেও একাধিক মামলা হয়েছে, বা তার দলের অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, সেগুলো নিয়ে তিনি আইনি লড়াই যেমন কোর্টে করেছেন, আদালতে করেছেন, তেমনি রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্তে তিনি কিন্তু দৌড়ে বেরিয়েছেন। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কেও বাম আমলেও এই একই ভূমিকায় কিন্তু আমরা দেখতে অভ্যস্ত ছিলাম। এখন বিষয় হলো, সবে মাত্র 20 দিন, নতুন সরকারকে যেমন কাজের সময় দিতে হবে, যেটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, একইভাবে বিরোধী হয়ে আবার নতুনভাবে যদি ডানা মেলতে চান, নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে সময় দিতে হবে। কিন্তু তারপরেও আমি যে বলছিলাম, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা যেটা সোশ্যাল মিডিয়া তারা যেটা বলছেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ফেসবুক লাইভ, তার যে কমেন্ট সেকশন যেখানে অনেকে নিজেদের মতামত জানাচ্ছেন, অথবা রাজনৈতিক মহল এবং বিভিন্ন সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য তুলে ধরছে, তাদের প্রত্যেকেরই একটা কথা, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি বিরোধী হিসাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় এই বাংলার বুকে, তাহলে কিন্তু তাকে পথে নেমে লড়াই করতে হবে। সেটা ফেসবুক লাইভ, অবশ্যই তিনি ফেসবুক লাইভ করবেন, সোশ্যাল মিডিয়ার যুগ, কিংবা আদালতে লড়াইটা সীমাবদ্ধ রাখলে চলবে না, নিশ্চয়ই তিনি আদালতে যাবেন। যদি তিনি অন্যায় বোঝেন, নিশ্চয়ই তার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে, তিনি হাইকোর্ট যাবেন, সুপ্রিম কোর্ট যাবেন, সবই করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ মাঠের নেত্রী বলে, রাস্তার নেত্রী বলে, লড়াকু নেত্রী বলে চিনে আসছে। ফলে তাকে কিন্তু মাঠে নামতে হবে, না হলে আপনি ফেসবুক লাইভ করে 32 মিনিট কেন 1 ঘন্টা 32 মিনিট বক্তব্য রাখলেও সেটা নিয়ে আলোচনা হবে, কিন্তু সেটার সেই প্রভাবটা পড়বে না, বা সেই ইম্প্যাক্টটা রাজ্য রাজনীতিতে পড়বে না, যেটা একটা বিরোধী দল হিসাবে পড়া উচিত, বা একটা বিরোধী দলের নেত্রীর রাজনৈতিক কার্যকলাপ হিসাবে হওয়া উচিত। এটা কিন্তু আমি চারিদিক যা দেখলাম, যা শুনলাম, সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকেই বলছেন এই যে ভোকাল টনিক, এতে হয়তো তাঁর দলের নেতা কর্মীরা তো কিছুটা চাঙ্গা হচ্ছেন, কিছুটা বুস্টাপ হচ্ছেন, কিছুটা মনের মধ্যে সাহস পাচ্ছেন, কিন্তু ব্যাস এই ফেসবুক লাইভের গুরুত্ব আর কতক্ষণই বা, এটা খুব তাড়াতাড়ি স্পিরিটের মতো উবে যায়। আপনাকে কিন্তু রাস্তায় নেমে বা মাঠে নেমে লড়াইটা করতে হবে। যে কথাগুলো আপনি ফেসবুক লাইভ বা সোশ্যাল মিডিয়াতে বলছেন, সেই কথাগুলোই আপনাকে রাস্তায় নেমে করতে হবে। এটাই মোটামুটি সকলের বক্তব্য। অন্যদিকে আজ ছিল দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের ফলাফল ঘোষণা, যেটা ডায়মন্ড হারবার উইমেন্স কলেজে হয়েছিল। এবং খুব স্বাভাবিকভাবে বিজেপি প্রার্থী, অর্থাৎ রাজ্যের বর্তমান শাসক দল, তার যে প্রার্থী দেবাংশু পণ্ডা, তিনি লক্ষাধিক ভোটে জয়লাভ করেছিলেন, যেটা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় প্রচারে গিয়ে তিনি একবার নয় বারবার বলছিলেন যে ফলতা থেকে 1 লক্ষ ভোটে তাদের প্রার্থীকে জেতাতে হবে। এবং ফলাফলই বলছে ফলতার মানুষ বর্তমান মুখ্যমন্ত্রীর যে বক্তব্য রেখেছিলেন, যে আর্জি করেছিলেন, সেখানে সাড়া দিয়েছেন। এবং দ্বিতীয় স্থানে উঠে এসছে সিপিআইএমের শম্ভুনাথ কুর্মী, তিনি প্রায় 40,000-এর বেশি ভোট পেয়েছেন। তৃতীয় স্থানে আছেন কংগ্রেস, জামানত বাজেয়াপ্ত হয়েছে। এবং চতুর্থ স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা, তিনি তো আগেই নিজেকে লড়াই থেকে সরিয়ে নিয়েছিলেন। ফলে খুব স্বাভাবিকভাবে তৃণমূল যে ভোট পাবে না, সেটা সকলের জানাই ছিল। ফলে এই ফলাফল নিয়ে কিন্তু খুব বেশি চর্চার প্রয়োজন নেই। হ্যাঁ, মার্জিনটা নিয়ে অবশ্যই চর্চা হবে। কেন মার্জিনটা নিয়ে চর্চা হবে? কারণ ঠিক 2 বছর আগে 2024 সালে ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচনে, যেখান থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, এবং 7,10,000-এর বেশি ভোটে তিনি রেকর্ড মার্জিনে জিতেছিলেন। সেই 7,10,000-এর মধ্যে শুধু এই ফলতা থেকে জাহাঙ্গীর খানই তাকে 1,65,000-এর মতো লিড দিয়েছিল। আর 2 বছরের মধ্যে রাজ্যের রাজনৈতিক পালাবদল ঘটতে সেই একই মার্জিন কার্যত ছুঁয়ে ফেলেছেন বিজেপির প্রার্থী দেবাংশু পণ্ডা। ফলে এই জায়গা থেকে কিন্তু একটা জোরদার চর্চা চলছে। তাহলে কি সত্যি এই ডায়মন্ড হারবারের ফলাফল নিয়ে যে আলোচনা হয়, যে চর্চা হয়, বা ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি, যেটা বারবার বলে আসছিলেন, বা তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলে আসছিলেন ফলতায় ভোট লুট হয়েছে, ফলতায় মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি, আজকের ফলাফলের পর কিন্তু তাদের বক্তব্যকেই শিলমোহর দিচ্ছে রাজনৈতিক মহল। যদিও ফলাফল যে এমন হবে এটা কারোর অজানা ছিল না, এবং
এটা খুব এক্সপেক্টেড বা প্রত্যাশিত ফলাফল এবং বিজেপির আসন সংখ্যা 260 থেকে বেড়ে দাঁড়ালো 208। আর ঠিক তারপরই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও ফলতায় একটি বিরাট জনসভা করেছিলেন এবং ভোটের শেষ দিনের প্রচারে 19শে মে তিনি কিন্তু গোটা ফলতা চষে ফেলেছিলেন এবং ওই বললাম তিনি বলেছিলেন লক্ষাধিক ভোটে তাদের প্রার্থীকে জেতাতে হবে এবং তার কথাই মানুষ রেখেছে। এরপর শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আপনারা দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা কিন্তু হেডলাইন হয়েছে। কি লেখা হয়েছে? ফলতার পুনর্নির্বাচনে লক্ষাধিক ভোটে জয়ী বিজেপি। যে ডায়মন্ড হারবার মডেল ছিল, তৃণমূলের যে ডায়মন্ড হারবার মডেল অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নেতৃত্ব বলে থাকতো যে ডায়মন্ড হারবার মডেল, সেটাকেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করে বলেছেন কোট আন কোট তৃণমূলের হার বার, অর্থাৎ যে ডায়মন্ড হারবার মডেল সেটাকে কটাক্ষ করে তিনি বলেছেন তৃণমূলের হার বার, হার মানে এখানে পরাজিত, হার বার মডেল। মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে কি লিখছেন? তিনি লিখছেন কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে। সর্বপ্রথম আমি ফলতা বিধানসভা আসনের পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী শ্রী দেবাংশু পাণ্ডাকে বিপুল জনাদেশ দিয়ে বিধানসভায় পাঠানোর জন্য ফলতার জনতা জনার্দনকে গণদেবতাকে নতমস্তকে প্রণাম জানাই। ফলতার ভোটারদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। বিজেপির প্রার্থীকে 1 লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলাম। জয়ের ব্যবধান 1,08,000 পেরিয়ে গিয়েছে, অর্থাৎ তখনও কিন্তু শেষ রাউন্ডের গণনা সম্ভবত বাকি ছিল। তারই মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এই পোস্টটি করেছিলেন এবং তিনি লিখছেন উন্নয়নের মাধ্যমে আপনাদের এই ঋণ আমি শোধ করব। সোনার ফলতা করার জন্য আমরা দায়বদ্ধ। এবং যে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান তিনিও যখন নামটা উইথড্র করলেন, নাম তো উইথড্র করা যায় না, মানে ভোটের লড়াই থেকে তিনি যখন নিজেকে সরিয়ে নিলেন 19শে মে, তিনিও কিন্তু এই কথাটাই বলেছিলেন যে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতাকে সোনার ফলতা বানানোর চেষ্টা করছে, আমি ফলতার ভূমিপুত্র, এই লড়াই থেকে আমি নিজেকে সরিয়ে নিচ্ছি। একইভাবে শুভেন্দু অধিকারী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার জানালেন যে আপনারা আমার আর্জি রেখেছেন, আমার আবেদনে সাড়া দিয়েছেন, 1 লক্ষাধিক ভোটে আমাদের প্রার্থী দেবাংশু পাণ্ডাকে জিতিয়েছেন, আপনাদের এই ঋণ আমরা উন্নয়নের মাধ্যমে শোধ করব। সোনার বাংলা যেমন বানানো হবে একইভাবে সোনার ফলতাও আমরা বানাবো। তো দর্শক বন্ধুরা, একদিকে যেমন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 দিন পর, অর্থাৎ ফলাফল ঘোষণার 20 দিন পর বা রাজ্যের রাজনৈতিক পালাবদলের 20 দিন পর তিনি জনসমক্ষে এসে ফেসবুক লাইভে প্রায় 32 মিনিট ধরে বার্তা দিলেন বাংলার মানুষকে এবং তৃণমূল কর্মী সমর্থকদের। একইভাবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই ফলতায় অভূতপূর্ব ফলাফলের জন্য একদিকে যেমন তৃণমূলের ডায়মন্ড মডেলকে কটাক্ষ করলেন, অন্যদিকে তিনি বললেন উন্নয়নের মাধ্যমে সোনার ফলতা বানানোর মাধ্যমে এই যে মানুষের যে রায়, তিনি ফলতাকে সোনার ফলতা বানিয়ে এই ঋণ শোধ করলেন। দর্শক বন্ধুরা, এই প্রতিবেদন আমি এখানেই শেষ করছি। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।